ভিতরে জিক্সারের লুকসটা সবচেয়ে বেশি স্টাইলিশ। কিন্তু 2025 সালে বাইকটা নেওয়া উচিত হবে কি হবে না এই বিষয়ে আমার মতামত আমি একটু বলি। যে ডিস্কটা যখন গরম হয় তখন ওই ব্রেকিং বাইটটা একটু কম দেয়। দাম নিয়েও বিভিন্ন কথা হবে আজকে। গিয়ার ইন্ডিকেটর, এই বাইকে গিয়ার ইন্ডিকেটর নাই, এটা যে কি একটা প্যারা। কিন্তু জিক্সার এগিয়ে আছে আর এটার গিয়ার শিফটিং কিন্তু সেম একই অবস্থা, খুবই হার্ড। তোমার কি কার্বোরেটরের কোনো সমস্যা ছিল? না, আমার তেমন কার্বোরেটরের সমস্যা নেই। কার্বোরেটর আমি সেল দিচ্ছি 1,47,500। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার 80। আজকের ভিডিও অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয়ের উপরে, এই জিক্সার মোনোটন আর এদিকে এফজেড ভার্সন 2 নিয়ে। আর আমি এখন পর্যন্ত যতগুলা বাইক রাইড করছি তার ভিতর সবচেয়ে বেশি রাইড করছি জিক্সার মোনোটন আর তারপরে এফজেড ভার্সন 2। সো এই বাইক দুইগুলার ভালো মন্দ বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করবে এবং 2025 সালে এই বাইকগুলা কি নেওয়া ঠিক হবে কি হবে না এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে সুজুকি কোম্পানির সবচেয়ে বেস্ট সেলিং বাইক হচ্ছে এই মোনোটন, জিক্সার মোনোটন। আর ওইদিকে ইয়ামাহা কোম্পানির সবচেয়ে বেস্ট সেলিং হচ্ছে এফজেড ভার্সন 2। বর্তমানে যদিও এই বাইকের দাম 2,05,000 টাকা এবং ওইটার দাম হচ্ছে 2,35,000 টাকা। যদিও আমি 2-3 দিন আগে কিন্তু এটার দাম 2 লক্ষ দেখছি, হঠাৎ করে কিন্তু আবার হচ্ছে যে সুজুকি কোম্পানি তাদের বাইকের দাম বাড়াই দিয়েছে। সো দাম নিয়েও বিভিন্ন কথা হবে আজকে। সো অন্যান্য বিষয় নিয়ে এখন কথা বলা শুরু করি। সর্বপ্রথমে যদি আসি তাহলে জিক্সার মোনোটন ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.6 বিএসপি এবং এর ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করেন 14 নিউটন মিটার। আর ওইদিকে এই এফজেড ভার্সন 2 এর ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 13.6 বিএসপি সম্ভবত, আর এর ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 12.18 নিউটন মিটার। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই দিক থেকে কিন্তু জিক্সার এগিয়ে আছে। এখন এই দুইটা বাইকের সিটিং পজিশনে যদি আমি আসি, এই দুইটা বাইকের সিটিং পজিশন কিন্তু একেবারে ঠিক আছে, বাট আমরা এই যে জিক্সারে যখন আমরা বসি, এই যে রাইড করে তার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাট যে পিলিয়ন নেয়, পিলিয়ন নিলে হয় কি লং রাইড বা বিভিন্ন রাইডে এই যখন ব্রেক করা হয় বা একটু রাফলি গাড়ি মানে রান করা হয়, সেক্ষেত্রে পিলিয়নের ভরটা কিন্তু সম্পূর্ণ রাইডারের উপরে পড়ে। কিন্তু এক্ষেত্রে এফজেডে কিন্তু এই সমস্যাটা নাই, যেহেতু একটু স্প্লিট সিট দেওয়া রয়েছে এ কারণে। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে মোনোটন থেকে এফজেড এর কিন্তু সিটিং পজিশনও একটু ভালো, আবার হচ্ছে আপনার সিটিং পজিশন যেহেতু ভালো এবং এছাড়া রাইড করে খুব বেশি কমফোর্ট ফিল করা যায়। সো এফজেড এই সিটিং পজিশন নিয়ে কোনো অভিযোগ নাই, তবে জিক্সার একটু এই অভিযোগটা আছে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি সেক্ষেত্রে এই দুইটা বাইকে যে মেজর পার্থক্য, সেই মেজর পার্থক্য হচ্ছে এই এফজেড ভার্সন 2 তে কিন্তু এফআই সিস্টেম, ফিউল ইনজেকশন আর কি, আর এইটা কিন্তু কার্বোরেটর সিস্টেম। দুইটাই কিন্তু এয়ার কুলড ইঞ্জিন, বাট হচ্ছে আপনার এটা হচ্ছে ফুয়েল ইনজেকশন সিস্টেম এফআই, আর ওইটা হচ্ছে কার্বোরেটর সিস্টেম। এই দুইটা হচ্ছে পার্থক্য। এবং এই জিক্সার মোনোটনে মেজর যে একটা সমস্যা সেটা হচ্ছে এর কার্বোরেটর ইস্যু আর কি। আমার যত ভাই ব্রাদার আছে তার ভিতরে সবচেয়ে বেশি কিন্তু জিক্সার মোনোটন ইউজার, এবং তাদের একটাই অভিযোগ বেশিরভাগ সবারই, মানে গাড়ির মাঝে মধ্যে চলতে চলতে স্টার্ট অফ হয়ে যায়, যে কার্বোরেটরের সমস্যা, ফুয়েল ইনজেকশনে মানে এই সমস্যা, তারপরে ট্যাঙ্কিতে একটু বেশি ময়লা জমে, মানে এইটা নিয়ে খুবই অভিযোগ। তবে আমি একটা কথা বলি, এইটা আসলে নির্ভর করে ইউজারের উপরে। আমি আমার যে মানে এই যে এই বাইকটা, এইটা কিন্তু মানে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না এই ক্ষেত্রে, কারণ আমি কখনোই এই বাইকে কোনো বাইরে থেকে কোনো মানে পেট্রোল বলেন বা অকটেন, মানে আমি অকটেনই ভরি সবসময়, অকটেন কিন্তু আমি কখনো ভরি না, আমি একমাত্র পেট্রোল পাম্প থেকে অকটেন ভরি, যার কারণে এখন পর্যন্ত এই বাইকে কোনো সমস্যা নেই এবং এই বাইকটায় যথেষ্ট পরিমাণে যত্ন নেওয়া হয়, যার কারণে আসলে মেইনটেনেন্সের উপরে আপনার বাইকের অনেক কিছু নির্ভর করে, লংজিবিলিটি অনেক কিছু, সবকিছু কিন্তু এই বাইক মেইনটেনেন্সের উপর নির্ভর করে। সো আপনি যদি ভালোভাবে বাইক মেইনটেনেন্স করেন সেক্ষেত্রে কিন্তু এই এই সমস্যা থেকে পরিত্রাণ পাইতে পারেন। তবে মানে বেশিরভাগই যেহেতু সমস্যা, এটা একটু মেজর সমস্যা বলা যায়। এবং এই ক্ষেত্রে এফজেড ভার্সন 2 তে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ এটার তো এফআই সিস্টেম, এই দিক দিয়ে কোনো অভিযোগ পায় নাই। আমি যে বলছিলাম যে জিক্সারে কার্বোরেটর সমস্যা, এই যে আমার সামনে যে এফজেড ভার্সন 2, এই যে আমার বন্ধু, ও কিন্তু এই এফজেড ভার্সন 2 তে মাত্র 1 সপ্তাহ মনে হয় তুমি হয়েছো, তাই না? 10 দিন হচ্ছে যে ও সুইচ হয়েছে। এর আগে কিন্তু ও সেম জিক্সার মোনোটন ইউজ করতো। তা তোমার কি কার্বোরেটরের কোনো সমস্যা ছিল? না, আমার তেমন কার্বোরেটরের সমস্যা নেই। কার্বোরেটরের সমস্যা হয়
যখন খোলা তেল নেওয়া হয় আচ্ছা, তখন এই সমস্যাটা দেখা যায় কার্বোরেটরে। এই কারণে বলছি যে এই সমস্যাটা এড়ানো যায় যদি আপনি বাইক ভালোভাবে মেইনটেনেন্স করেন, ভালোভাবে মেইনটেনেন্স করা হয় এবং সুন্দরভাবে মানে যে ব্যবহার করবে তার উপরে এটা তার নির্ভর উপরে করে। নির্ভর করে। এই ক্ষেত্রে কিন্তু কার্বোরেটরে তেমন একটা মানে দুই একটা ক্ষেত্রে সমস্যা হয় বেশি, যারা খোলা তেল ইউজ করে, এছাড়া কিন্তু সমস্যা হয় না। আর এছাড়াও তুমি যে মানে এফজেড ভার্সন 2 তে আসলা, এটার মানে মেজর কারণ কি? মেজর কারণ আমার লং লং এর জন্য সিটে মাজা ব্যথা করে জিক্সারে। আচ্ছা। আর এটা আর কি এফজেড ভার্সন 2 তে হ্যাঁ, সমস্যা মানে নাই, সিট কমফোর্টেবল লং এ যাওয়ার জন্য। লং, হ্যাঁ এটা ঠিক। এবং মানে ওর ওয়েট অনুযায়ী কিন্তু ঠিক, মানে এফজেড ভার্সন 2 টা আমার কাছে মনে হয় যে এটা বেশি ভালো। এবং জিক্সার মোটরনের আবার বেশ কিছু সমস্যার ভিতরে একটা সমস্যা, সেটা হলো আমি দুইটা বাইকে অ্যাক্সিডেন্ট করা দেখছি। আমার এক ফ্রেন্ড এটা কিছুদিন আগে এই জিক্সার নিয়ে অ্যাক্সিডেন্ট করছে। এই জিক্সারে একটু অ্যাক্সিডেন্ট করলে বা যাই হোক, এই সামনের এই যে বিশেষ করে সাসপেনশনটা মানে খুবই নরমাল মনে হয় আমার, কেন জানি যে এই সাসপেনশন মানে টেলিস্কোপিক সাসপেনশনটা বেঁকা হয়ে যায়, তারপরে হেডলাইট হয়ে যায়, মানে ভেঙে যায়। এটা ভাঙবে, হেডলাইট নিয়ে কোনো কিছু বলার নাই, সেভাবে লাগলে ভাঙবে। কিন্তু আমার রিসেন্টলি মাস দেড়েক আগে আমার এক ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছিল এই এফজেড ভার্সন 2 নিয়ে। এবং ও যে পরিমাণে অ্যাক্সিডেন্ট করছে সেই অনুপাতে গাড়ির কোনো সমস্যাই হয় নাই। এবং এই টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু এটা ভালো। এছাড়া ভাঙাচোরা রাস্তায়, আমি তো ভাঙাচোরা রাস্তায় এটা রাইড করছি, এইটা সাসপেনশন একটু কেন জানি মানে আপনার শরীরটা একটু ব্যথা অনুভব হয়, মানে এই সাসপেনশনে টেলিস্কোপিক। কিন্তু এই আছে যে এফজেড ভার্সন 2 তে এই নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে দুইটারই মনোশক সাসপেনশন যথেষ্ট ঠিকঠাক আছে, এই ক্ষেত্রে এক্সট্রা করে কিছু বলার নাই। এই জিক্সার মনোটনে আর একটা সমস্যার ভিতরে মানে মেজর সমস্যা আর কি, সেটা হচ্ছে এটা ক্লাস কেবল খুবই হার্ড, আর এটার গিয়ার শিফটিং কিন্তু সেম একই অবস্থা, খুবই হার্ড। তবে এই মানে এফজেড ভার্সন 2 তে কিন্তু এই সমস্যাটা নাই। এবং এই মনোটনের এই ক্লাস কেবল হার্ড কিন্তু কখনোই মানে ফিক্সড করা যায় না। হ্যাঁ, হালকা পাতলা 19-20 হয়, কিন্তু মানে কখনো যে ফিক্সড হয়ে যাবে এই সমস্যাটা কিন্তু কখনোই যায় না। আমি অনেকভাবে ট্রাই করছি, কিন্তু এটা যায় না। আমরা যদি এখন এই দুইটা বাইকের ব্রেকিং নিয়ে কথা বলি, তাহলে সর্বপ্রথমে এই জিক্সার মোটরনের ব্রেকিং নিয়ে আসি। এটাতে কিন্তু সিঙ্গেল ডিস্ক আর পিছনে ড্রাম ব্রেক, আর এটাতে কিন্তু ডাবল ডিস্ক আর কি। এবং দুইটাই কিন্তু সামনে কিন্তু দুইটারই বাইব্রেরির ক্যালিপার, এবং পিছনে কিন্তু হচ্ছে এফজেড ভার্সন 2 তে নিশিনের ক্যালিপার দেওয়া আছে। তা এখন আমার অভিজ্ঞতায় আমি যখন লং রাইডে যাই এই মনোটনে যখন লং রাইডে অনেকক্ষণ চালানো হয়, তখন এই যে ডিস্কটা যখন গরম হয় তখন ওই ব্রেকিং বাইটটা একটু কম দেয়। এইটুকুই হচ্ছে সমস্যা। আর এইখানে এরকম কোনো সমস্যা নাই। মানে এটা কিন্তু বেশি ভাগে এই এফজেড ভার্সন 2 থেকে এই মনোটনটা কিন্তু বেশি ভাগে, কিন্তু ব্রেকিং কনফিডেন্স একটু কম। আর যদি এই এফজেড ভার্সন 2 তে আসে, ভাগে কম, ব্রেকিং কনফিডেন্সটা ভালো। সবসময় এফজেড মানে ইয়ামাহা কোম্পানির ব্রেকিং নিয়ে কোনো তেমন একটা অভিযোগ নাই, ঠিক আছে। সো এই হচ্ছে পার্থক্য। এবং বাজেট ওয়ারি কিন্তু এই মনোটনের হচ্ছে যে ব্রেকিং ঠিক আছে, একটু কনফিডেন্স কম, এবং ওইটার বাজেট অনুযায়ী একটু বেশি ভালো আছে। এবং যেহেতু এটা ডাবল ডিস্ক, হ্যাঁ, তবে সুজুকি কোম্পানি যদি এইটা যে ফার্স্টে ডাবল ডিস্কটা যখন নামাইছিল এই মনোটনের, এই ডাবল ডিস্কটা যদি থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। কিন্তু ওটা কেন যে তারা উঠাই দিছে, আই ডোন্ট নো। এখন যদি আমি জিক্সার মনোটনের হ্যান্ডেল পজিশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে সিটিং পজিশনের সাথে হ্যান্ডেল পজিশন কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, এবং এটা লং রাইডেও কিন্তু তেমন কোনো প্রেসার পড়ে না। আর এটাতে কিন্তু কন্ট্রোলিং খুব সুন্দর হয়, এবং কর্নারিংও কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে গাড়িটা যদি একটু পড়ে যায় তাহলে কিন্তু এর হ্যান্ডেলটা একটু মানে বেশি বাঁকা হয়ে যায় তাড়াতাড়ি। এই ক্ষেত্রে কিন্তু এফজেড ভার্সন 2 তে এই সমস্যাটা আমি কখনো পাই নাই। এইটারও মানে হ্যান্ডেল পজিশন ঠিকঠাক আছে, সবই ঠিক আছে। এবং তবে এটার হ্যান্ডেলটা একটু বেশি হার্ডি আছে, এবং এটা একটু সামনের দিকে, মানে এটার পজিশনে দুইটা পজিশন নিয়ে কোনো সমস্যা নাই, দুইটাই ঠিকঠাক আছে। তবে এটা একটু বেশি হার্ডি আছে, আর ওইটা একটু কম হার্ডি। তবে ওইটাতে বেশি কর্নারিং করে সবচেয়ে বেশি ভালো লাগে বা বেশি মজা পাইছি আমি এখন পর্যন্ত। এই জিক্সার মনোটনের আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু কম। এটা 160 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর এই এফজেড ভার্সন 2 তে 165 মিলিমিটার। এটাতে যখন দুইজন নিয়ে যখন এই যে বিট মারা হয়, তখন কিন্তু এই একটু হালকা একটু দেখা যাচ্ছে স্ট্যান্ডে, ডাবল স্ট্যান্ডে ক্র্যাশ করে, বাট এটাতে এই সমস্যাটা নাই। এই দুইটা বাইকেই কিন্তু ডিজিটাল মিটার। তবে আমি একটা জিনিস বুঝি না, ইয়ামাহা কোম্পানি
হচ্ছে যে এই মোনোটন থেকে এটার দাম বেশি, এটার 35,000 টাকা দাম বেশি, সেই অনুযায়ী সবই ঠিক আছে, কিন্তু এই যে গিয়ার ইন্ডিকেটর, এই বাইকে গিয়ার ইন্ডিকেটর নাই। এটা যে কি একটা প্যারার বিষয়। আমি যখন মোনোটন চালাই অভ্যস্ত হয়ে গেছি, তারপর হঠাৎ করে যে ভার্সন 2 তে আসছি, তখন কিন্তু আমার এই যে গিয়ার শিফটিং, মানে যে গিয়ার ইন্ডিকেটর, এটা না থাকার কারণে খুবই অসুবিধায় পড়ি। কিন্তু ওইটাতে কিন্তু ডিজিটাল মিটার প্লাস হচ্ছে যে গিয়ার শিফটিং যে ইন্ডিকেটর আর কি, এটাও আছে। এখন আমি যদি এই দুইটা বাইকের লুকস নিয়ে কথা বলি, আমি অবশ্যই জিক্সারে আগায় রাখবো, কারণ এই এই মিড বাজেটের ভিতরে জিক্সারের লুকসটা সবচেয়ে বেশি স্টাইলিশ। কিন্তু এখন পর্যন্ত দেখেন বাংলাদেশে অন্যান্য এক্স ব্লেড বলেন, তারপরে হুন্ডা হর্নেট বলেন, এইসব বাইক যেগুলা ছিল সেক্ষেত্রে কিন্তু ও এতটা ভালো লুকস দিতে পারে না এই 2 লক্ষ টাকার ভিতরে। হ্যাঁ, এই দিক থেকে জিক্সার সবসময় এগিয়ে আছে, লুকসের দিক থেকে মোনোটন। আর এই কারণে আমাদের বয়সী যারা মানে ইয়াং জেনারেশন আছে, তাদের ক্ষেত্রে পছন্দের তালিকায় মিড বাজেটে এই মোনোটন থাকে। আর এফজেড ভার্সন 2 টা কিন্তু আসলে সবার ক্ষেত্রে, মানে আমাদের মতো ছেলেপেলে ইউজ করে, আবার হচ্ছে যারা একটু মানে চাকরি করে, মানে যারা একটু ভদ্র টাইপের আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু ও হচ্ছে যে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় আছে। এবং এইটার লুকস যে খারাপ তা কিন্তু না, কিন্তু এইটার থেকে এটার লুকসটা সবচেয়ে বেশি এগিয়ে আছে। আমার সবচেয়ে বেশি অবাক লাগে বা মানে সবচেয়ে বেশি খারাপ লাগে এই জায়গায় যে, হ্যাঁ, এই দুইটা বাইকেই কিন্তু সামনের হেডলাইট হ্যালোজেন হেডলাইট, ঠিক আছে। এইটার 2 লাখ টাকা দাম, এটা 2,35,000 টাকা দাম। আচ্ছা, হ্যালোজেন হেডলাইট দুইটাই মানলাম, কিন্তু এইটার ইন্ডিকেটর, পিছনের টেল লাইট, এগুলা কিন্তু সব এলইডি। আমি বুঝি না 2,35,000 টাকা দাম সেই অনুপাতে এইটাতে কেন হচ্ছে যে আপনার হচ্ছে যে সবকিছু হ্যালোজেন, মানে এটাকে আদিকালের যুগের অবস্থা। এই যে আবার আরেকটা কথা, এই দুইটা বাইকেরই কিন্তু রিসেল ভ্যালু খুবই ভালো। মানে আমার এই বন্ধু, তুমি কতদিন জানো ইউজ করছো বাইকটা? আমি বাইকটা প্রায় 4 বছর ইউজ করছি। 4 বছর। কত হাজার কিলো রাইড দিছো? 24,000। 24,000-এর রিসেল ভ্যালু, মানে তুমি কততে সেল দিছো? আমি সেল দিছি 1,47,500। তাহলে এই যে এই 4 বছর ইউজের পরে, 24,000 চালানোর পরে যে এই যে রিসেল ভ্যালু যথেষ্ট ভালো, এবং এফজেডেরও কিন্তু রিসেল ভ্যালু যথেষ্ট ভালো। দুইটার প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু এই দুইটা বাইকের ভিতরে তেমন আহামরি যে সমস্যা হ্যান ত্যান মানে এমন কিছুই নাই। দুইটাই মানে একেবারেই ঠিকঠাক আছে, হালকা একটু মানে 19-20 আর কি, যেটা আমরা বাংলায় বলি। কিন্তু আমার মনে হয় যে যে যেরকম কমফোর্ট ফিল করে, আপনার কাছে যেটা বেশি ভালো, যেহেতু এটা লুকসটা বেশি ভালো মোনোটনের। আমি সবসময় প্রিপেয়ার করে, আমি যখন বাইক কিনতে যাই আমি লুকস দেখি আগে, দর্শনদারি তারপরে কিন্তু গুণ বিচারি। সো আমি এই কারণে লুকস দেখি, তারপরে অন্য কিছু। হ্যাঁ, এখন পর্যন্ত আমি কিন্তু দুইটা বাইকের ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করলাম, তারপরে একটা ইউজার নিয়েও কিন্তু কথা বললাম। সো এখন আমি এই দুইটা বাইকের দাম নিয়ে কথা বলি। আসলে এইটা আগেও তো আমি বলছি যে এটার দাম 2,05,000, এখন 2,35,000 টাকা দাম। এখন আমার মনে হয় যে এই প্রেক্ষাপটে প্রথমে কিন্তু এটার দাম 1,74,000 টাকা ছিল, আর ওইটার কত ছিল আমার সঠিক খেয়াল নাই। সো এই যে দামের ভেরিয়েন্ট, এইটার একটু পার্থক্য, কারণ এটার আছে এফআই সিস্টেম আর এটার হচ্ছে ডাবল ডিক্স আছে, এই কারণে। কিন্তু যে এই দুইটার দাম বর্তমানে আমার মনে হয় যে ওভার প্রাইস আর কি। বর্তমান যেহেতু হায়ার সিসি মানে বিভিন্ন বাইক ঢুকছে বাংলাদেশে, সে আবার দাম এখন বাড়িয়েই যাচ্ছে। এতদিন তো কোম্পানি কি লসে বিক্রি করেছে বলে তো আমার মনে হয় না, এতদিন তো লাভই করেছে। এখন আমাদের দেশের হয়তো বা মানে কর বাড়াই দিছে আর কি, যার কারণে একটু দাম বাড়াচ্ছে। কিন্তু এইগুলা তো আসলে ঠিক না। তারপরে ইয়ামাহা, দেখেন আমি এসে ইয়ামাহা নিয়ে এত ভালো দু একটা কথা বললাম, বা ইয়ামাহার দু একটা ভালো দিক আসলো, তার মানে এই না যে ইয়ামাহার সাথে আমার কন্টাক্ট আছে। এখন ইয়ামাহার কিন্তু কোনো দোষ নাই, ইয়ামাহা যথেষ্ট ভালো বাইক তৈরি করে সব সময়। R15 বলেন, আপনি R15 নিয়ে কি অভিযোগ করবেন? তেমন কোনো অভিযোগ নাই। এমনি অভিযোগ করবেন, তেমন কোনো অভিযোগ নাই। সমস্যা হচ্ছে এর ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই কোম্পানি, মানে এসিআই আর কি। এরা হচ্ছে যেটার দাম 100 গুণ কি 150 গুণ বেশি দামে হচ্ছে যে বাংলাদেশে সেল দিচ্ছে। আমাদের বিভিন্ন বাইকার, আমাদের মতো যারা মধ্যবিত্ত বাইকার বা বিভিন্ন বাইকার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অতিরিক্ত দাম হয়ে গিয়েছে এখন। 2,35,000 টাকা। এ যদি এফজেড ভার্সন 3 নিয়ে কথা বলি, আমার যদি কেউ ভাই আপনি ফ্রিতে এসে যায় যে এফজেড ভার্সন 3 নেন, ভাই আমি ভাই এফজেড ভার্সন 3 নেবো না। আমি কি ওর কি এত কমফোর্ট নিয়ে কি আমি কি মাথায় নিয়ে দৌড় মারবো নাকি ভাই? আমার এত কমফোর্ট তো দরকার নেই। আমার কথা হলো যে দাম, এটার দাম 2,35,000 টাকা, ওটার দাম 2 লক্ষ, এফজেড ভার্সন 3 2,59,000 টাকা সম্ভবত এখন। তা আমার কেন এরকম দাম হবে? এইটার দাম যদি
75 থেকে 1,80,000 টাকা থাকে তাহলে সবচেয়ে বেস্ট হয়। আর এটার দাম 2 লক্ষ, এটা যেহেতু এখান থেকে একটু বেশি কনফিগারেশন আছে সেই ক্ষেত্রে একটু বেশি দাম, 2 লক্ষ টাকা অ্যারাউন্ড ঠিক আছে। আমি মনে করি এখন অনেকে বলতে পারেন ভাই বাইক কি আপনার ফ্রিতে দেবে, আমি বলছি ভাই বাইক আমার ফ্রিতে দেবে না, কিন্তু বিষয়টা হচ্ছে বাইকের দাম যদি কম হয় তাহলে সবার জন্য ভালো, সবাই কিন্তু বাইক ইউজ করে কমফোর্ট ইউজ করতে পারবে, সবার বাইকারদের জন্য মূলত ভালো এটা। এবং ইন্ডিয়ায় কিন্তু এসব বাইক কিন্তু ইন্ডিয়া অ্যাসেম্বল হয়, যার কারণে ইন্ডিয়ায় কিন্তু প্রাইস বেশ কম, ইন্ডিয়ায় সব বাইকেরই প্রাইস কম, কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এত পরিমাণে দাম ভাই, এটা আমি কোনোভাবেই মানে মেনে নিতে পারি না। বা আমি বলি বা অনেক ইউজার আছে তারা কিন্তু বলবে যে আসলে ঠিক না। সো এখন আবার কি করছে যে ইয়ামাহাই এফজেড ভার্সন 2 আর যে নতুন যে ভার্সন আর কি যে লঞ্চ করছে মাত্র, ওইটা কিন্তু 2017 সালে লঞ্চ করছিল, কিন্তু ওইটা তখন চলে নাই। এখন আবার নতুন করে এমন ভাবে লঞ্চ করছে যে ওরা নতুন কিছু দিয়ে লঞ্চ করছে, কিন্তু ওরা কিন্তু তা করে নাই। ওরা কি করছে, আগেরটা একটু রং চং মাখে সেল দিয়ে দিছে, মানে কাস্টমারের মানে হচ্ছে যে বানানো আর কি, বোকা বানানো। যাই হোক এখন এই বিষয় না, যাই হোক এখন যদি বাংলাদেশে বাইকের দামটা আরো কমে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি যে এখন বলছিলাম যে ভিডিওর প্রথমে যে 2025 সালে এই বাইকটা নেওয়া উচিত হবে কি হবে না, এই বিষয়ে আমার মতামত আমি একটু বলি। সেটা হলো যে দেখেন এর কিন্তু বিকল্প নাই, জিক্সার মনোটনের এরকম লুকের কিন্তু বিকল্প নাই। হিরো কোম্পানি যদি এক্সট্রিম 125 আর বের করছে, যদি ওটা 125, কিন্তু এর বিকল্প নাই। আবার এফজেড ভার্সন 2 কিন্তু বিকল্প নাই। ইয়ামাহা কোম্পানির আমি মনে করি যে এফজেড ভার্সন 3 ভার্সন 4 এগুলা মানে আমার কাছে একেবারে ভালো লাগে না, মানে ওভার প্রাইস মনে হয়, কিন্তু ভার্সন 2টা ওরা ঠিকঠাক দিছে। এখন 2025 সালে যদি আমি নিতে বলি, আমি আপনাদের সাজেস্ট করব যে একেবারে নতুন না নিয়ে যদি পারেন হালকা একটু মানে যেগুলা মানে রাইড হয়েছে আর কি, মানে সেকেন্ড হ্যান্ডের ভিতরে এই বাইক গুলা নেন, সেক্ষেত্রে আপনার লস হবে বলে আমার মনে হয় না। নতুন নিতে পারেন সেটা আপনার বিষয়, তবে আমি মনে করি সেক্ষেত্রে আপনি যদি সেকেন্ড হ্যান্ড নেন একটু কম রাইড একটু ভালো আছে সেরকম কন্ডিশনে, সেক্ষেত্রে আপনার ভ্যালু ফর মানি হবে আর কি। এছাড়া 2025 সালে এখন হায়ার সিসির সময় চলে আসছে, কারণ হায়ার সিসির বিভিন্ন বাইক লঞ্চ হয়েছে বাংলাদেশে এবং সামনে আরো বিভিন্ন বাইক কিন্তু হায়ার সিসির আসবে, এই হচ্ছে বিষয়। যাই হোক আমি জানি না কতটুকু আমি মানে ভিডিওতে তুলে ধরতে পারলাম, বিভিন্ন বিষয় হয়তো বা এলোমেলো হয়েছে, কিন্তু আমার যতটুকু মানে মনে হয়েছে আমি এতদিন রাইড করার ফলে দুইটার বাইকে সেই বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।